প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি কেমিস্ট্রিতে রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন চ্যাপ্টারটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং ফ্যারাডের সূত্র রিলেটেড আলোচনা। তো আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং ফ্যারাডের সূত্র নিয়ে। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিই যে এই ভিডিও লেকচার আসলে আমি কি পড়াতে যাচ্ছি। একটু খেয়াল করো, এইচএসসিতে তড়িৎ বিশ্লেষণ যে হয়, এই যে ঘটনাটা আছে, এই ঘটনা থেকে কিছু থিওরিটিক্যাল অর্থাৎ বর্ণনামূলক কিছু কোয়েশ্চেন এসে থাকে। আমি প্রথমেই তাই তড়িৎ বিশ্লেষণ ঘটনাটা আসলে কি সেটি আমি তোমাদের বোঝাবো। দেন তড়িৎ বিশ্লেষণের উপর ভিত্তি করে একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, যেখান থেকে প্রতি বছরই কিছু কোয়েশ্চেন এসে থাকে, তাও আবার সৃজনশীলে। তাই ফ্যারাডের সূত্র কিভাবে ইউজ করতে হয়, সূত্রটি আসলে কি, এবং যে ম্যাথ রয়েছে সেগুলো হচ্ছে আমরা এই ভিডিও লেকচারে করব। তো আশা করি কি কি আজকের এই ভিডিও লেকচারে পড়বো সেটা ধরতে পেরেছো। প্রথমেই কি করব, তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানবো, দেন ফ্যারাডের সূত্র ব্যবহার করে আমরা অনেকগুলো ম্যাথ করব। তো চলো প্রথমে আমাদের এই যে ক্লাস লেকচারটি আছে সেটা তড়িৎ বিশ্লেষণ যে কনসেপ্ট রয়েছে সেটা দিয়ে শুরু করা যাক। তো তড়িৎ বিশ্লেষণ আসলে কি? তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বোঝার জন্য প্রথমেই আমরা একটা বিকার নিয়ে নিলাম। ধরো এই যে বিকারটি রয়েছে বা পাত্রটি তোমাদের কাছে আছে, সেখানে তুমি পানি ঢেলেছ। তো পাত্রে তুমি শুরুতেই কি নিয়ে নিয়েছ? H2O বা পানি নিয়ে নিয়েছ। তারপর তুমি যে কাজটি করবে, এই যে পানি আছে এই পানিতে তুমি ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য যোগ করবে। এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে নিয়েছি। তো শুরুতে একটু বলে নেই যে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য আসলে কি। দেখো, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে ওই সকল পদার্থ যাদেরকে তুমি যদি জলীয় দ্রবণে রাখো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষের সাথে পানি মিশ্রিত করো, তখন দেখা যায় তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটকে আমরা যদি পানিতে দ্রবীভূত করে দিই, তখন তাদের যে আয়নগুলো উৎপন্ন হয় সে আয়নগুলো তড়িৎ পরিবহন করে থাকে। তো সাধারণত দেখা যায় এই যে তড়িৎ বিশ্লেষ্যগুলো আছে তারা আয়নিক যৌগের হয়ে থাকে, এবং আয়নিক যৌগ যেগুলো আছে, যেমন এখানে HCl নিয়েছি আমরা, তাদেরকে গলিত অবস্থা বা তাদের জলীয় দ্রবণ এখানে নিতে হবে। তো আপাতত আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিয়েছি? HCl, তাই তো? আর HCl যেটি আছে বা তড়িৎ বিশ্লেষ্য যাদেরই তুমি এখানে ইউজ করবে না কেন, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জলীয় দ্রবণে গিয়ে আয়নিত হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ HCl জলীয় দ্রবণে গিয়ে H+ এবং Cl- হিসেবে আয়নিত হয়ে গেল। তারপর যে কাজটি করা হয় সেটা হচ্ছে এই যে বিকারটি আছে, এই বিকারে দুটি ধাতব পাত ডোবানো হয়। সাধারণত এই পাতগুলো গ্রাফাইট নির্মিত হয়ে থাকে। দেন যে কাজটি করা হয় সেটি হচ্ছে এই যে ধাতব পাত দুটি আছে তাদেরকে একটা তারের মাধ্যমে এবং ব্যাটারির মাধ্যমে তাদের দুজনকে সংযুক্ত করা হয়। আর আমরা তো সবাই জানি ব্যাটারির দুইটা টার্মিনাল থাকে। এই যে বড় টার্মিনালটি দেখতে পাচ্ছ এটি যেন কি ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এবং এই যে ছোট টার্মিনালটি দেখতে পাচ্ছ এটি যেন কি এটি ছিল ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। তাহলে বুঝতেই পারছো এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আছে সে কি করবে, সে এদিক দিয়ে কি করবে, প্রোটন বা পজিটিভ চার্জ সাপ্লাই করবে। অন্যদিকে এই যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি আছে সে এই দিক দিয়ে বা এই তার দিয়ে সে এই যে ধাতব পাত রয়েছে সেখানে কি দিবে, সে সেখানে হচ্ছে নেগেটিভ চার্জগুলো সাপ্লাই করতে থাকবে। তাতে করে কি হলো, এই ধাতব পাতটি পজিটিভলি চার্জড হয়ে গেল, আর এই যে ধাতব পাতটি আছে সেটি নেগেটিভলি চার্জড হয়ে গেল। আর বলে রাখা ভালো, এই যে আমি ধাতব পাত দুটি নিয়েছি, এই ধাতব পাত দুটিকে তড়িৎ বিশ্লেষণের সময় তাদেরকে তড়িৎ দ্বার বা ইলেকট্রোড বলা হয়ে থাকে। তো এখন একটু খেয়াল করো, দ্রবণে কিন্তু আমাদের ক্লোরাইড মাইনাস নেগেটিভ চার্জ রয়েছে এবং H+ হচ্ছে পজিটিভলি চার্জড, তাই তো? তো যেহেতু আমার এখানে ধাতব পাতটি পজিটিভলি চার্জড হয়ে গেল, এখানে এই যে ক্লোরাইড মাইনাস রয়েছে অর্থাৎ নেগেটিভ যেটি আছে সে অবশ্যই পজিটিভের দিকে আকৃষ্ট হবে, তাই না? আকৃষ্ট হওয়ার পর দেখা যাবে এই যে ক্লোরাইড যেটি রয়েছে বা Cl- যেটি রয়েছে সে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। তো যেহেতু দেখতে পাচ্ছ এখানে ক্লোরাইড হচ্ছে নেগেটিভলি চার্জ, তাই না? তাই এই তড়িৎদ্বারে সে যেটি করে, সে এই যে তার নেগেটিভ চার্জ যেটি আছে সে এই ইলেকট্রনটা ছেড়ে দেয়। তো এই যে পজিটিভ ইলেকট্রোড বা ধনাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রন ছেড়ে দিল, তাই না? আর আমরা জানি ইলেকট্রন ছাড়া মানে কি? ইলেকট্রন ছাড়া মানে হচ্ছে জারণ বিক্রিয়া বা জারণ অর্ধবিক্রিয়া।
ইলেকট্রনের ছাড়ন যেন কি ছিল? ইলেকট্রনের ছাড়ন মানেই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। সো এইখানে যেহেতু Cl মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এই যে তড়িৎদ্বারটি রয়েছে বা ধনাত্মক তড়িৎদ্বারটি রয়েছে, সেখানে কি হয়েছে? সেখানে জারণ অর্ধবিক্রিয়া হয়েছে। আর যেই তড়িৎদ্বার বা যেই ইলেকট্রোডে জারণ অর্ধবিক্রিয়া হবে তাকে বলবো আমরা অ্যানোড। তার মানে এই তড়িৎদ্বারটি হচ্ছে এখানে অ্যানোড। আর অ্যানোডে কি হয়েছে তাহলে? অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া হয়েছে। কি হয়েছে এখানে? Cl মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি হয়ে গেছে? সে Cl এ কনভার্ট হয়ে গেছে। তো খেয়াল করলে দেখবে এই যে এখানে আমি কি লিখেছি? এখানে আমি Cl লিখেছি। আর আমরা কিন্তু জানি কখনোই কিন্তু Cl হিসেবে থাকে না। Cl কিন্তু Cl2 হিসেবে থাকে। কারণ ক্লোরিন হচ্ছে একটা দ্বিপারমাণবিক গ্যাস। তাই এখানে আমি Cl2 লিখেছি। তো আমার এখন ব্যালেন্স করতে হবে। কারণ দেখো এই পাশে একটা এই পাশে কয়টা? এই পাশে হচ্ছে ২ টা ক্লোরিন রয়েছে, বাট এই পাশে একটা ক্লোরিন রয়েছে। তো ব্যালেন্স করার জন্য আমি এই যে এই পাশে কি করব? একটা হাফ দিয়ে গুণ করে দিব। এতে করে আমার রাসায়নিক বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে যাবে। তো এই তো গেল জারণ অর্ধবিক্রিয়ার ব্যাপার-স্যাপার। আরেকটা জিনিস একটু মাথায় রাখবে, এই যে এখানে জারণ অর্ধবিক্রিয়া লিখেছি না? তোমরা চাইলে এটাকে অ্যানোড অর্ধবিক্রিয়াও লিখতে পারবে। কারণ জারণ অর্ধবিক্রিয়া কোথায় হচ্ছে? অ্যানোডে। তাই এখানে অ্যানোড অর্ধবিক্রিয়াও লিখা যাবে। কোনো সমস্যা নেই। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এই যে দ্রবণটি আছে, এই দ্রবণেই কিন্তু H+ ও রয়েছে, তাই না? তোমরা নিজেরাই বলো H+ কোথায় যাবে? H+ তো অবশ্যই এই যে ঋণাত্মক তড়িৎদ্বার রয়েছে সেই তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে, তাই তো? হয়ে সে যেহেতু পজিটিভ, সে এই যে একটা ইলেকট্রন এই তড়িৎদ্বার থেকে গ্রহণ করে সে নিউট্রাল হয়ে যাবে, তাই না? তো একটু খেয়াল করো এই তড়িৎদ্বারে কি হলো? এই যে ঋণাত্মক তড়িৎদ্বার, সেখানে সে কি করেছে? সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। আর ইলেকট্রনের গ্রহণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ মানে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। অর্থাৎ এই যে তড়িৎদ্বার, অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বারে কি হচ্ছে? বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে। আর সবসময় মনে রাখবে বিজারণ অর্ধবিক্রিয়া যেই তড়িৎদ্বারে হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা ক্যাথোড বলবো। তার মানে এই যে নেগেটিভ ইলেকট্রোড বা নেগেটিভ যে বা ঋণাত্মক যে তড়িৎদ্বার তাকে আমরা কি বলবো? ক্যাথোড বলবো। ক্যাথোডে কি হলো? বিজারণ হলো। কি বিজারণ অর্ধবিক্রিয়া? এই যে H+ একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে হাইড্রোজেনে কনভার্ট হয়ে গেল। তো এইখানেও দেখতে পাচ্ছ হাইড্রোজেন কি দ্বিপারমাণবিক গ্যাস, তাই এখানে 2 দিব আর ব্যালেন্স করার জন্য একটা হাফ দিয়ে দিব। তো একটু খেয়াল করে এখানে আমরা জারণ অর্ধবিক্রিয়া লিখেছি, বিজারণ অর্ধবিক্রিয়া লিখেছি। এখন আমরা এখানে একটা পূর্ণ বিক্রিয়া লিখতে চাচ্ছি, যে এই যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াগুলো হচ্ছে তার পূর্ণ সমীকরণ আমরা এখন লিখব। এটা লেখা খুবই ইজি। দেখো এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে। এটা মাইনাসের, এটা প্লাসের। প্লাসে মাইনাসে কাটাকাটি, তাই তো? আর এইদিকে বাকি কাজ কি? বাকি কাজ হচ্ছে এখানে বিক্রিয়ক যেগুলো আছে, দেখো Cl মাইনাস এবং H+ আছে না? এগুলোকে তোমরা এপাশে লিখে ফেলো। আর অন্যদিকে এই যে অ্যারোটা দাও, অ্যারো দিলে দেওয়ার পর উৎপাদ যেগুলো আছে, এই যে উৎপাদগুলোকে ওইখানে যোগ আকারে লিখে ফেলো। তো এতে করেই তোমরা পূর্ণ বিক্রিয়াটাও লিখে ফেলতে পারবে। তো খেয়াল করো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণের পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছি। বাট তড়িৎ বিশ্লেষণ আসলে কি? তো দেখো এইখানে যে এই যে পুরো যে প্রসেসটা, এই যে পুরো প্রসেসটা এখানে হলো, এটাই হচ্ছে আসলে তড়িৎ বিশ্লেষণ। আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। তাহলে তড়িৎ বিশ্লেষণ কি? এই পুরো প্রসেসটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আর এই যে কাঠামোটা বা সিস্টেমটা তাকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। তো এখন যদি তোমরা তড়িৎ বিশ্লেষণকে সংজ্ঞায়িত করতে চাও তাহলে কিভাবে সংজ্ঞায়িত করবে? একটু খেয়াল করো। তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে বাহ্যিক শক্তি ব্যবহার করে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ব্যাটারি ইউজ করেছি। বাহ্যিক শক্তি ব্যবহার করে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষের দ্রবণে আমরা বাহ্যিক শক্তি ব্যবহার করে, অর্থাৎ ব্যাটারি দিয়ে সেখানে কি করলাম? সেখানে রাসায়নিক বিক্রিয়া করালাম। এই যে বাহ্যিক শক্তি ব্যবহার করে বা ব্যাটারি ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি, এটাকেই আসলে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। আর এই যে পুরো ঘটনাটা, এটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আশা করি তড়িৎ বিশ্লেষণ কি সেটি তোমরা ধরতে পেরেছ। এখন আমরা ডিরেক্টলি যেটিতে মুভ করব সেটি হচ্ছে ফ্যারাডের সূত্রতে। তো প্রথমেই তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ফ্যারাডের সূত্র আসলে কি আর এটা কেন লাগবে? তো আমি প্রথমে ফ্যারাডের সূত্র কি সেটি বলার আগে আমি তোমাদেরকে এটার আনসার দিব যে ফ্যারাডের সূত্র লাগবেটা আসলে কেন? ফ্যারাডের সূত্রের কাজটা আসলে কি? তো একটু খেয়াল করো, একটু আগে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য কোষটি দেখে এসেছি, সেখানে আমরা দেখে এসেছি এই যে ক্যাথোডে কিছু পরিমাণ পদার্থ জমা হচ্ছে এবং অ্যানোডেও কিছু পরিমাণ পদার্থ জমা হচ্ছে, বা আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ দ্বারে কিছু পরিমাণ পদার্থ জমা হয়। কিন্তু আমরা কিন্তু এখনো জানি না যে এই যে তড়িৎদ্বারে কতটুকু পরিমাণ ধাতু বা পদার্থ জমা হবে।
সো এই কাজটি আসলে করে ফ্যারাডের সূত্র। তাহলে ফ্যারাডের সূত্র সিম্পলি যেটা করে সে কি করে? সে হচ্ছে কোনো একটা তড়িৎ বিশ্লেষণে কতটুকু ধাতু বা পদার্থ তড়িৎ দ্বারে গিয়ে জমা হবে সেটা হচ্ছে সে বের করে দেয়। অর্থাৎ তার পরিমাণটা সে বলে দেয়। তো ফ্যারাডের সূত্র কি করে? ফ্যারাডের সূত্র সিম্পলি যেটা করে সে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে কি পরিমাণ পদার্থ জমা হয়েছে সেটা জানতে দেয়। দ্যাটস ইট। তো ফ্যারাডের সূত্র কেন লাগবে সেটা তো আমরা বুঝে গেলাম। এখন আমরা জানবো যে ফ্যারাডের সূত্রটা আসলে কি? দেখো ফ্যারাডের সূত্রটা বোঝার আগে কয়েকটা ব্যাপার একটু আমার তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে দেখো এইখানে ব্যাটারি যেটা আছে এই ব্যাটারির কাজটা কি? এই ব্যাটারির কাজ হচ্ছে সে এইখান দিয়ে কারেন্ট সাপ্লাই দিবে, তাই না? এবং আমি ধরে নিলাম সে হচ্ছে এখানে কিউ কুলম্ব পরিমাণ চার্জ সাপ্লাই দিচ্ছে। দেখো চার্জ সাপ্লাই দেওয়া যেই কথা, কারেন্ট সাপ্লাই দেওয়া একই কথা। কারণ কারেন্ট মানে কি? ইলেকট্রনের প্রবাহ, তাই না? বা চার্জের প্রবাহ, তাই তো? তো এইখানে সে কি করলো? এই ব্যাটারি দিয়ে আমরা কি করলাম? কিউ কুলম্ব পরিমাণ চার্জ এখানে সাপ্লাই দিলাম। কতটুকু সময় ধরে? টি সেকেন্ড ধরে। কেমন? এবং ধরে নিলাম এই যে ক্যাথোড যেটি আছে বা তড়িৎদ্বার যেটি আছে সেখানে ডাব্লিউ গ্রাম পরিমাণ পদার্থ বা ধাতু জমা হয়েছে। তো আমরা যেটি দেখতে পেলাম সেটা হচ্ছে ব্যাটারি থেকে আমি কিউ কুলম্ব পরিমাণ চার্জ টি সেকেন্ড সময় ধরে এখানে সাপ্লাই দিয়েছি, যাতে করে আমার এই যে ক্যাথোড আছে বা তড়িৎদ্বার আছে সেখানে ডাব্লিউ গ্রাম পরিমাণ কি জমা হয়েছে? পদার্থ বা ধাতু জমা হলো। তো এখন আসি ফ্যারাডের সূত্র আসলে কি? ফ্যারাডের মতে এই যে এখানে ডাব্লিউ গ্রাম পরিমাণ হচ্ছে পদার্থ জমা হয়েছে, অর্থাৎ কতটুকু পদার্থ তড়িৎদ্বারে গিয়ে জমা হবে সেটা ডিপেন্ড করে তুমি কতটুকু চার্জ দিয়েছো। তুমি যদি চার্জ বেশি দাও এখানে তড়িৎদ্বারে গিয়ে পদার্থ বেশি জমা হবে, তুমি চার্জ কম দিলে কম পদার্থ তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। এটাই হচ্ছে ফ্যারাডের সূত্র। তাহলে বুকিশ ওয়েতে কিভাবে লিখব? এভাবে লিখব যে ফ্যারাডের মতে এই যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে গিয়ে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের বা চার্জের পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। এখানে কিউ কি? চার্জ, ডাব্লিউ কি? সঞ্চিত পদার্থের পরিমাণ। বা এটাকে সাজিয়ে এভাবে লেখা যেতে পারে ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। কিভাবে? দেখো এখানে সমানুপাতিক একটা চিহ্ন ছিল, এই সমানুপাতিক চিহ্নটিকে তোলার জন্য আমি সমান সমান সাইন ইউজ করেছি এবং সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমি জেডকে এনেছি এই সমীকরণে। দ্যাটস ইট। আর আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমরা সবাই কিন্তু একটা সূত্রের সাথে পরিচিত সেটি হচ্ছে I ইকুয়ালস টু কিউ বাই টি, যেখানে টি হচ্ছে সময় এবং কিউ হচ্ছে চার্জের পরিমাণ এবং আই হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ। অ্যাম্পিয়ার এককে যদি এটাকে মাপতে চাও তাহলে এখানে কিউ যেটি আছে বা চার্জ যেটি আছে তাকে তোমাদের কোলম্বে বসাতে হবে এবং এই যে সময় আছে অর্থাৎ টি তাকে তোমাদের সেকেন্ডে বসাতে হবে। তো একটু খেয়াল করে এখানে কি দেখলে? এখানে দেখতে পেলে যে আই ইকুয়ালস টু কিউ বাই টি, রাইট? তো এই সমীকরণটাকে সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি না? কিউ ইকুয়ালস টু আইটি। সিম্পলি তোমরা যেটা করবে এই যে নিচে টি রয়েছে তাকে তোমরা এই পাশে পাঠিয়ে দাও, তাহলেই কিন্তু তোমরা লিখতে পারবে যে I ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আই বাই টি, তাই তো? তাহলে কি পেলাম? কিউ ইকুয়ালস টু আইটি। তাহলে দেখো এখানে এই কিউকে রিপ্লেস করে আমরা কি বসাতে পারবো? সিম্পলি আইটি বসাতে পারবো। আর আরেকটা সূত্র একটু মাথায় রাখো সেটি হচ্ছে জেড যেটি আছে তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেডকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটি সম্পর্কে আমরা একটু পরেই জানবো। বাট আপাতত আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই জেড এর একটা সূত্র রয়েছে। এটা কি? এটা হচ্ছে জেড ইকুয়ালস টু এম বাই এনএফ। এখানে এম আসলে কি? এম হচ্ছে এই যে যে ধাতুটি তড়িৎদ্বারে গিয়ে জমা হচ্ছে বা যে পদার্থটি তড়িৎদ্বারে গিয়ে জমা হচ্ছে তার আণবিক ভর। এন হচ্ছে যেই পদার্থটি তোমার তড়িৎদ্বারে গিয়ে জমা হচ্ছে তার যোজনী। এবং এফ হচ্ছে একটা ধ্রুবক যেটা হচ্ছে ফ্যারাডে। এফ কি? একটা ধ্রুবক যেটা হচ্ছে ফ্যারাডে, তার একটা মান থাকে। এফ এর একটা কি থাকে? মান থাকে। মানটা কত? মানটা হচ্ছে 96,500। কত? 96,500। একক কি? কুলম্ব। তার মানে এখানে আমরা যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে 1 ফ্যারাডে ইকুয়ালস টু তোমরা কি লিখতে পারবে? 96,500 কুলম্ব। তোমরা যখনই হচ্ছে এখানে এফ দেখবে, এফ এর মান কত বসিয়ে দিবে? এফ এর মান সিম্পলি 96,500 বসিয়ে দিবে। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তো এখন পর্যন্ত আমার কাছে সূত্র ছিল W ইকুয়াল টু জেড আইটি, তাই তো? তো একটু খেয়াল করো জেড ইকুয়াল টু কি পেলে? এম বাই এনএফ। তো জেড এর জায়গায় তোমরা এখানে এম বাই এনএফ বসিয়ে দিতে পারো। এম বাই এনএফ যদি জেড এর জায়গায় বসিয়ে দাও তাহলে যে সূত্রটি আসবে সেটি হচ্ছে W ইকুয়ালস টু এম আই টি ডিভাইডেড বাই এনএফ। তো এই যে সূত্রটি মাত্র আমরা বের করলাম, এটি দিয়েই আসলে আমরা হচ্ছে যতগুলো ম্যাথ আছে সেগুলো করব।
এই সূত্রটি হচ্ছে সবচাইতে বেশি ইউজ হবে। আর এইখানে তোমাদের যদি বলা হয় ফ্যারাডের সূত্র কোনটি, তোমরা সিম্পলি এই যে এতটুকু অংশ বলে দিবে। জাস্ট এতটুকু অংশ বলে দিবে যখন তোমাদের আস্ক করা হবে ফ্যারাডের সূত্র কাকে বলে। আর যখন ম্যাথ করবে তখন তোমরা এই যে নিচে যে সূত্রটি আছে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি ম্যাথ করব। কেমন? তো হোপফুলি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন একটু দেখো এই যে সূত্রটি দেখলাম যে ফ্যারাডের সূত্র যেটি ম্যাথ করতে লাগবে অর্থাৎ W = MIT/NF, এইখানে কার কি পরিচয়? একটু দেখো W হচ্ছে তড়িৎ দ্বারে গিয়ে জমাকৃত বা সঞ্চিত পদার্থের পরিমাণ, এটি অবশ্যই গ্রাম এককে। আর অন্যদিকে M হচ্ছে যেই পদার্থটি তড়িৎ দ্বারে গিয়ে জমা হচ্ছে তার আণবিক ভর, I হচ্ছে প্রবাহিত তড়িতের পরিমাণ অ্যাম্পিয়ার এককে, টি হচ্ছে কতটুকু সময় ধরে তুমি সেই তড়িৎটিকে প্রবাহিত করেছ বা চার্জকে তুমি প্রবাহিত করেছ, অবশ্যই সেকেন্ড এককে। আর অন্যদিকে এন হচ্ছে যে পদার্থ তড়িৎ দ্বারা জমা হচ্ছে তার যোজনী। আর এফ যেটি আছে, এফ এর কথা কিন্তু আমি একটু আগেই বলে এসেছি। এফ কি? এফ মানে হচ্ছে ফ্যারাডে, যার একটা সাংখ্যিক মান রয়েছে যেটি হচ্ছে 1 ফ্যারাডে = 96,500 কুলম্বস। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। আমরা মূলত আজকে যতগুলো ম্যাথ করব সবই হচ্ছে এই যে সূত্রগুলো আছে এই সূত্র দিয়ে ম্যাথ করব। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। বাট একটু খেয়াল করো, আমি কিন্তু একটু আগে তোমাদেরকে একটা সূত্র দেখিয়েছিলাম বা বলতে পারি একটা চিহ্ন দেখিয়েছিলাম যেটি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক Z, তাই তো? এবং সেখানে বলেছিলাম এই Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, রাইট? তো এখন আমরা বেসিক্যালি এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটি আছে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে আমরা কি করব? এখন একটু আলোচনা করব। এখন আমাদের আলোচনা কি নিয়ে হবে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অর্থাৎ Z নিয়ে। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে এখন জানবো, তাই তো? তো একটু খেয়াল করো, আমরা কিন্তু ফ্যারাডের সূত্রতে দেখে এসেছিলাম W সমানুপাতিক Q, যেখানে এই সমানুপাতিক চিহ্নটিকে তোলার জন্য আমরা একটি সমানুপাতিক ধ্রুবক Z কে ইউজ করেছিলাম, রাইট? তো এই যে Z কি ছিল? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে Z কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো Z = W/Q। তো এখন একটু এই সূত্রটাতে একটু খেয়াল করো। তো ধরো এই সমীকরণে আমরা Q এর মান 1 বসাবো। যদি আমরা 1 বসাই অর্থাৎ 1 কুলম্ব চার্জের জন্য এই সমীকরণটি কি দাঁড়াচ্ছে? Z = W। অর্থাৎ বলতে পারি Q এর মান যখন 1 তখন আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক = W লিখতে পারি, তাই না? তো এখান থেকেই বেসিক্যালি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে সংজ্ঞায়িত করতে পারি। কিরকম দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় এই যে Q এর মান যখন 1 হয় অর্থাৎ 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহ করলে তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেটিই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কিভাবে লিখেছি একটু খেয়াল করো, যখন আমরা Q এর মান 1 বসিয়েছি তখন আমরা কি পেয়েছি? W = Z। অর্থাৎ বলতে পারি তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ Q এর মান যখন 1 হয় তখন তড়িৎ দ্বারে সঞ্চিত যে পদার্থের পরিমাণ অর্থাৎ W, এটাই হবে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z। দ্যাটস ইট। তো এভাবে চাইলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে সংজ্ঞায়িত করতে পারি। এখন ধরো তুমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক বের করবে। তো একটু খেয়াল করো, এইখানে যদি লক্ষ্য করো উপরে কি আছে? W না? W এর এককটা হচ্ছে গ্রাম আর নিচে কি আছে? Q মানে চার্জ। চার্জের একক কি? কুলম্ব। তার মানে উপরে গ্রাম নিচে কুলম্ব। তাহলে Z এর একক কি হবে? Z এর একক হবে গ্রাম পার কুলম্ব। অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি দাঁড়াচ্ছে? গ্রাম পার কুলম্ব। তো চলো এখন একটা বর্ণনামূলক কোয়েশ্চেন আমরা সমাধান করি। এখানে লেখা আছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম্ব বলতে কি বোঝায়? তো এই যে জিনিসটি এটি কিন্তু আমরা আসলে সংজ্ঞা থেকে অ্যান্সার করে ফেলতে পারি। তো একটু খেয়াল করো, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটি বলতে কি বোঝায়? যে কিউ এর মান যখন 1 তখন তোমার W কত? তখন তোমার W হচ্ছে 0.001118 গ্রাম পার কুলম্ব, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি 1 কুলম্ব চার্জ বা বিদ্যুৎ দিয়ে 0.001118 গ্রাম সিলভারকে তড়িৎ দ্বারে জমা করা যাবে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেনে এসে থাকে। সো এগুলো একটু ভালো করে দেখে যাবে। তো দেখো আমরা এখন পর্যন্ত কি পড়েছি? তড়িৎ বিশ্লেষ্য কোষ পড়েছি, তড়িৎ বিশ্লেষণ পড়েছি, ফ্যারাডের সূত্র পড়েছি এবং ফ্যারাডের সূত্র রিলেটেড কিছু বেসিক কথাবার্তা বলেছি। তো এখন আমরা বেসিক্যালি ডিরেক্টলি ঢুকে যাব আমাদের ম্যাথে, বাট প্রবলেমগুলো সমাধান করার আগে আমাদের কিছু ফর্মুলা একটু রিকল করে আসতে হবে। কোন ফর্মুলাগুলো? এই যে একটু আগে যে ফর্মুলা পড়লাম প্লাস পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের কিছু ফর্মুলা রয়েছে সেগুলো একটু আমাদের রিকল করতে হবে।
এবং এই যে ফর্মুলাগুলো এখন ইউজ করব তাদের যে প্রতিপাদন, সেই প্রতিপাদনগুলো আমি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে করে এসেছি। বাট আপাতত আমি প্রতিপাদনে না গিয়ে ডিরেক্টলি সূত্রগুলো ইউজ করব। তোমরা যদি চাও এই সূত্রগুলো বুঝে, বুঝে মনে রাখতে, তাহলে আমার পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ফর্মুলাগুলো আমরা এখন একটু দেখে নিই। প্রথমত আমরা কিন্তু দেখে এসেছি W = MIT / NF, তাই না? তো এখানে কার কি পরিচয় ছিল? এখানে W ছিল তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ, যেটা গ্রাম এককে। আর M কি ছিল? M ছিল হচ্ছে আণবিক ভর, অর্থাৎ যে পদার্থটি তড়িৎ দ্বারে জমা হচ্ছে তার আণবিক ভর। আর অন্যদিকে I কি ছিল? I ছিল প্রবাহিত তড়িতের পরিমাণ, যেটা অ্যাম্পিয়ার এককে। আর T কি ছিল? T ছিল হচ্ছে কতটুকু সময় ধরে হচ্ছে তড়িৎ প্রবাহিত করছো সেকেন্ড এককে। আর N কি? N কিন্তু হচ্ছে পদার্থের, যাকে তুমি তড়িৎ দ্বারে জমা করছো তার যোজনী। আর F কি ছিল? F ছিল হচ্ছে ফ্যারাডে, যার মান কত? 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। আর মনে করে দেখো, তোমরা যখন পরিমাণগত রসায়ন চ্যাপ্টার পড়েছ তখন N = W/M সূত্রটি দেখেছো, তাই না? এখানে N কি ছিল? N ছিল হচ্ছে মোল সংখ্যা। W কি ছিল? W ছিল উপস্থিত ভর। আর M কি ছিল? M ছিল হচ্ছে আণবিক ভর। তো খেয়াল করলে দেখবে এই সূত্রতেও কিন্তু একটি n আছে এবং এই সূত্রতেও একটা n আছে, তাই না? দুইটা কিন্তু ভিন্ন। এই যে উপরের সূত্রে যে n কথাটি রয়েছে এটি যেন কি? এটি হচ্ছে যোজনী, পদার্থের যোজনী। আর এই যে nটি রয়েছে এটি কিন্তু মূল সংখ্যা, প্যাচ লাগানো যাবে না। আজকের এই স্লাইডে আমরা যে ম্যাথগুলো করব সবগুলো ম্যাথে n হচ্ছে মূল সংখ্যা। শুধুমাত্র আমার এই যে সূত্রটি রয়েছে এই সূত্রতে n হচ্ছে যোজনী, একটু মাথায় রাখবে এটা। তো দেখো আরেকটা সূত্র কিন্তু ছিল পরিমাণগত রসায়নে, যেটা হচ্ছে N = N/N(a), যেখানে ক্যাপিটাল N ছিল অণু বা পরমাণু সংখ্যা আর N(a) হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 6.02 × 10^23। এখন চলো আরেকটা সূত্র দেখে নিই, যেটি হচ্ছে N = SV। S কি ছিল? ঘনমাত্রা। আর V কি ছিল? আয়তন, দ্রবণের আয়তন। আর এই ক্ষেত্রে মনে রাখবে এই যে V বসিয়েছি, এই V কিন্তু অবশ্যই লিটার এককে দ্রবণের আয়তন, এটা যাতে ভুল না হয়। এইখানে এই সূত্রতে V কি? লিটার এককে দ্রবণের আয়তন। ওকে। তারপর দেখো আরেকটা সূত্র ছিল, যেটি হচ্ছে W = SMB। কেমন? এখানে W কি? W ছিল হচ্ছে দ্রবের ভর। S কি ছিল? দ্রবণের ঘনমাত্রা। M কি ছিল? আণবিক ভর। আর V কি ছিল? V অবশ্যই লিটার এককে দ্রবণের আয়তন। এখানে ভালো করে দেখে নাও, এইখানে V কি? লিটার এককে দ্রবণের আয়তন। কেমন? তো এই ফর্মুলাগুলো মূলত আজকে আমাদের লাগবে এই ম্যাথগুলো করতে। সো চলো কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা আমাদের প্রবলেমগুলোতে মুভ করি। তো শুরুতেই দেখো এখানে প্রশ্নে কি বলা আছে? সিলভার নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চালনা করলে কত গ্রাম বা কত মোল বা কত পরমাণু সিলভার তড়িৎদ্বারে জমা হবে? এখানে প্রশ্ন তিনটা। প্রশ্ন কয়টা? তিনটা। এই যে প্রথমে জানতে চাওয়া হচ্ছে কত গ্রাম, দেন কত মোল, দেন হচ্ছে কত পরমাণু সিলভার তড়িৎদ্বারে জমা হবে। সো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে করব। সো চলো প্রথমে প্রথম ম্যাথটা করি, দেন সেকেন্ডটা করব, দেন থার্ড ম্যাথটা করব। তো চলো সমাধান করা যাক। সো প্রথমে প্রথম ম্যাথটি করতে আমাদের কি যেন সূত্র লাগবে? দেখো কত গ্রাম হচ্ছে ধাতু তড়িৎ দ্বারা জমা হবে, তাহলে কোন সূত্র ইউজ করব? W = MIT/NF, তাই না? তো এখানে দেখো ডাটা কি দেওয়া আছে? দেখো এখানে কারেন্ট বা তড়িৎ কতটুকু প্রবাহিত করা হয়েছে? 5 অ্যাম্পিয়ার, তাই না? তাই আমরা লিখবো I = 5। কতটুকু সময় ধরে? 10 মিনিট, অর্থাৎ T = 10 মিনিট। আর আমরা সময়কে কিসে রাখবো? সেকেন্ডে, তাই আমরা 60 দিয়ে গুণ করে এটাকে 600 সেকেন্ড পেলাম। আর দেখো এখানে সিলভার যেটি আছে, দেখো একটু খেয়াল করো, এইখানে তোমরা যখন যখন ব্যবহার করবে, অর্থাৎ এই যে সূত্রটি আছে সেখানে এর পরিচয় কি? যে পদার্থটি তড়িৎ দ্বারা জমা হচ্ছে তার আণবিক ভর। একটু খেয়াল করো, এখানে কিন্তু সিলভার নাইট্রেট যে যৌগটি আছে তার আণবিক ভর আমার বসাতে হবে না। এখানে কার আণবিক বসাতে হবে? কার আণবিক ভর বসাতে হবে? এখানে আমরা তার আণবিক ভরই বসাবো যেটি তড়িৎ দ্বারা জমা হচ্ছে। এখানে তড়িৎ দ্বারা কে জমা হচ্ছে? সিলভার পরমাণু জমা হচ্ছে। তাই এখানে আণবিক ভর সিলভার পরমাণুর ইউজ করতে হবে, নট ফর সিলভার নাইট্রেট। কেমন? এখানে কার আণবিক ভর ব্যবহার করতে হবে? এখানে আণবিক ভর ব্যবহার করতে হবে যে পরমাণুটি বা যেই জিনিসটি হচ্ছে তড়িৎ দ্বারা গিয়ে জমা হচ্ছে ওই এক্স্যাক্ট জিনিসটির আণবিক ভর। অর্থাৎ এই ক্ষেত্রে সিলভার জমা হচ্ছে তড়িৎ দ্বারা, তাই সিলভারের আণবিক ভর আমাদের বসাতে হবে, যেটা প্রশ্ন দেওয়া আছে। এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে 108। অর্থাৎ এই ক্ষেত্রে এর যে ভ্যালুটি সেটা হবে সিলভারের আণবিক ভর, পারমাণবিক ভর। আমি ভুল বলেছি, দুঃখিত, আমি এখানে আণবিক ভর বলে ফেলেছি। তোমরা ভালো করে জানো আণবিক ভর এবং পারমাণবিক ভরের মাঝখানে পার্থক্য আছে, তাই না? পারমাণবিক ভর কোনটা? পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর জন্য হয়, আণবিক ভর কোনটা? যৌগের জন্য হয়, তাই না? বা অণুর জন্য হয়ে থাকে। তো আশা করি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে। তাহলে আমরা এখানে কি বসিয়েছি? পারমাণবিক ভর বসিয়েছি কার? সিলভারের।
আর এই ক্ষেত্রে দেখো সিলভার যেটি আছে, সিলভারের যোজনী কত? সিলভারের যোজনী n = 1 হবে, তাই তো? আর অন্যদিকে দেখো F যেটি আছে, আমরা বলেছিলাম F হচ্ছে 1 ফ্যারাডে, যার মান হচ্ছে 96,500 কুলম্ব। তো এখন তো ব্যাপারটা খুবই ইজি। আমাদের W বের করতে হবে না, আমাদের কিন্তু W বের করতে হবে। তো W বের করতে কি করব? আমরা সবগুলো ডাটা এখানে বসিয়ে দিব, তাই না? এই যে এখানে আণবিক ভর m বসিয়েছি, প্রবাহিত তড়িৎ I বসিয়েছি এবং T এর মান, এটা হচ্ছে n এর মান আর এটা হচ্ছে F এর মান। তো এই মানটি ক্যালকুলেট করলেই ক্যালকুলেটরে তোমরা যেটি পাবে সেটি হচ্ছে 3.358 গ্রাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমি ডিরেক্টলি বলে ফেলতে পারছি যে আমার প্রথম প্রশ্নটা সমাধান করা শেষ। কত এসেছে আনসার? গ্রাম এককে বের করতে বলেছে, যেটি এসেছে 3.358 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি সিলভার নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ধরে যদি তুমি চালাও, সেখানে তুমি কত গ্রাম সিলভারকে তড়িৎ দ্বারা জমা করতে পারবে? তুমি তড়িৎ দ্বারা জমা করতে পারবে 3.358 গ্রাম সিলভার। তাহলে আমরা এই প্রশ্নতে W কত পেয়েছি? এই দেখো W এর মানটা এখন কি আর আমাদের অজানা? না, আনসারটি হচ্ছে W এর মান আমরা বের করে ফেলেছি। এটি কত বের করেছি? এটি বের করেছি 3.357 গ্রাম। তো এরই সাথে, সাথে আমাদের প্রথম ম্যাথটি শেষ। এখন চলো আমাদের দ্বিতীয় ম্যাথ অর্থাৎ মোল সংখ্যা আমরা নির্ণয় করে ফেলি। তো একটু খেয়াল করো, মোল সংখ্যা নির্ণয় করা তো একদম ইজি। কারণ এই সূত্রটা তো আমরা একটু আগেই দেখে এসেছি যে আমাদের যখন উপস্থিত ভর W জানা থাকবে এবং আণবিক ভর বা পারমাণবিক ভর জানা থাকবে, তখন আমরা n = W/m সূত্রটি ইউজ করে মোল সংখ্যা বের করে ফেলতে পারি, তাই না? তো এখানে W কত এসেছে? 3.357 গ্রাম। M কত এসেছে? বা পারমাণবিক ভর কত? প্রশ্ন কত দেয়া আছে? 108, তাই না? তো এখানে 108 যদি বসাই, এটি ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার যেটি আসবে সেটি হচ্ছে 0.031 মোল। অর্থাৎ এই ক্ষেত্রে 2 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার কি? 0.031 মোল। তো এরই সাথে, সাথে আমাদের দ্বিতীয় প্রশ্নটাও সমাধান হয়ে গেছে। এখন আমরা তৃতীয় প্রশ্নতে মুভ করব। বাট তার আগে আমি একটা জিনিস নোটিস করলাম, খুব সম্ভবত আমি একটা জিনিস ভুল করেছি। সেটা হচ্ছে দেখো এখানে W এর মান কত ছিল? 3.358, তাই না? বাট আমি এখানে ভুলে লিখে ফেলেছি 3.357, এটা 3.358 হবে। কেমন? আর এখানেও দেখো, এখানেও কত হবে? 3.358 হবে। আমি ভুলে 3.357 লিখে ফেলেছি। এটা একটা টাইপিং মিস্টেক। একটু কারেক্ট করে নিও। এটা কত হবে? এটা হবে হচ্ছে এই আনসারটা। এই যে 3.358 গ্রাম হবে। কেমন? তো এই ব্যাপারটা একটু কারেক্ট করে নিও। তো এখন একটু খেয়াল করো ৩ নাম্বার প্রবলেমটাতে আমরা আসি। এখানে কত পরমাণু সিলভার তড়িৎ দ্বারা জমা হবে সেটা বের করতে বলা হয়েছে। তো দেখো এটারও কিন্তু আমরা সূত্র পড়ে এসেছি। কি পড়েছি? n = n/n(a)। এখানে n কি? n হচ্ছে এখানে পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা, আর n(a) কি? n(a) হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আর এই n টা কি? n হচ্ছে মোল সংখ্যা। তো আমাদের কি বের করতে বলা হয়েছে? পরমাণুর সংখ্যা, অর্থাৎ আমাদেরকে n বের করতে বলা হয়েছে, তাই না? তো n কে যদি আমরা বের করতে চাই, আমরা n কে একপাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিব। পাঠিয়ে যদি দেই, তখন আমাদের ডাটা বসাতে হবে। দেখো ডাটাগুলো কিন্তু আমরা জানি। এইখানে দেখো n এর মান কত? এই যে মোল সংখ্যা, যেটা হচ্ছে 0.031 মোল, আর অন্যদিকে n(a) কি? অ্যাভোগাড্রো সংখ্যা। তো এগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, বসিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলেই কিন্তু আমরা পরমাণু সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের পরমাণু সংখ্যা কত এসেছে? 1.87 × 1022 টি পরমাণু। অর্থাৎ এইখানে সিলভার নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে যদি আমি চালাই, তাহলে আমি সেখানে কত গ্রাম সিলভার পাবো? 3.358 গ্রাম। কত মোল সিলভার পাবো? 0.031 মোল। কত পরমাণু সিলভার তড়িৎ দ্বারা জমা হবে? 1.87 × 1022 টি সিলভার পরমাণু। তো এরই সাথে, সাথে আমাদের এই প্রবলেমটির সমাধান হয়ে গেল। তো এখন চলো সিমিলার টাইপেরই হচ্ছে আরেকটা প্রবলেম আমরা একটু সমাধান করি। দেখো সিমিলার টাইপ যেহেতু বলেছি, তার মানে প্রশ্নটা সেম, তাই আমাদের সূত্রগুলোও সেম। তাই আমি সেই সূত্রগুলো এখানে বসিয়ে রেখেছি আগে থেকেই, যাতে সময়টা একটু সেভ করতে পারি। তো এখানে দেখো প্রশ্নটা কি বলেছে? এখানে প্রশ্নে বলেছে নিকেল সালফেট দ্রবণে 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 20 মিনিট ধরে যদি তুমি চালাও, তাহলে কত গ্রাম, কত মোল অথবা কত পরমাণু নিকেল তড়িৎ দ্বারে গিয়ে জমা হবে? এটি আমাদের এখন বের করতে হবে। দেখো ম্যাথটা কিন্তু পুরো আগেরটার মতোই, তাই না? তো এখানে খেয়াল করো, প্রথম পার্টটা আমরা করি যে কত গ্রাম, একটু খেয়াল করো। m কি? আণবিক ভর বা পারমাণবিক ভর। এক্ষেত্রে কত? নিকেলের হচ্ছে 58.5 গ্রাম। তো দেখো এখানে বেশিরভাগ টাইমেই হচ্ছে m আসলে আণবিক ভর না, m আসলে এক্ষেত্রে পারমাণবিক ভরই হয়ে থাকে। কারণ দেখো এখানে পরমাণু গিয়ে হচ্ছে কতটুকু জমা হচ্ছে সেটা জানতে চাচ্ছে, তাই না? বা বলতে পারি হচ্ছে সেখানে ডিরেক্টলি পরমাণু গিয়ে জমা হচ্ছে। যদি পরমাণু ডিরেক্টলি জমা হয়, তাহলে আমরা m এর জায়গায় পারমাণবিক ভর বসাবো। যদি ডিরেক্ট ওইখানে গিয়ে অণু জমা হয়, তখন আমরা আণবিক ভর বসাবো, তাই না? তো মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় তাদের এখানে পরমাণুই জমা হয়, তাই হচ্ছে তারা পারমাণবিক ভরটাকেই দিয়ে রাখে। তো দেখো এখানে আমরা পারমাণবিক ভর জানি, আর অন্যদিকে দেখো এখানে কি দেয়া আছে? তড়িৎ বা আয়ের মান দেয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার। দেখো 5 মিলি অ্যাম্পিয়ার এককে কিন্তু আমরা এখানে আয়ের মান বসাবো না। আয়ের মান বসাতে হবে অ্যাম্পিয়ার এককে। তো দেখো মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা অ্যাম্পিয়ারে পাবো। বা বলতে পারি
10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা অ্যাম্পিয়ার এককে পাবো। তো সিম্পলি শর্টকাটে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে কিভাবে নিব, 10⁻³ দিয়ে গুণ করে, কেমন? আর অন্যদিকে দেখো টি এর মান কত, 20 মিনিট, যেটাকে আমরা সেকেন্ডে নিব কিভাবে, 60 দিয়ে গুণ করে। তো এগুলো যদি আমরা করি, এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ডাব্লিউ পেয়ে যাব। কি করেছি দেখো, এম এর জায়গায় কত বসিয়েছি, 58.5, যেটা প্রশ্ন দেওয়া ছিল। তারপর আয়ের জায়গায় কত, আয়ের জায়গায় হচ্ছে 5 ইন্টু 10⁻³ এটা পাওয়ার হবে। এইখানে যে -3 দেখতে পাচ্ছ, এটা 10 এর উপরে পাওয়ার হিসেবে যাবে, অর্থাৎ 5 ইন্টু 10⁻³ কেন? কারণ দেখো এই যে 5 মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার কিভাবে নিব, 10⁻³ দিয়ে গুণ করে। আর অন্যদিকে দেখো এখানে 20 মিনিট সময় না, 20 মিনিট মানে কত হচ্ছে, 20 ইন্টু 60 মানে হচ্ছে 1200 সেকেন্ড, কেমন? আর অন্যদিকে দেখো নিকেলের যোজনী অর্থাৎ এন এর মান কত, এন এর মান হচ্ছে 2 হবে, তাই এখানে 2 বসিয়েছি। আর এফ এর মান তো আমাদের মুখস্থ মান, সেটা কত, 96,500। তো এগুলো যদি বসিয়ে দাও তাহলেই ক্যালকুলেট করলে যে মানটি পাবে সেটি হচ্ছে 0.0018 গ্রাম। তো আমাদের এখানে কি, আমাদের প্রথম ম্যাথটা শেষ। এখন আমরা মূল সংখ্যা বের করব। মূল সংখ্যা কিভাবে বের করি, n = W/m। তো দেখো মান তো দেয়া আছে, মানগুলো বসিয়ে দাও। W কত, এই যে এখানে বের করলে বসিয়ে দিলে, m কত, এই যে পারমাণবিক ভর, এটা এখানে বসিয়ে দিলে হিসাব করলে যে অ্যান্সারটি পাবে সেটি হচ্ছে 3.08 × 10⁻5 মোল। তো আমাদের দ্বিতীয় ম্যাথটাও শেষ। এখন চলো আমরা থার্ড ম্যাথে মুভ করি, যেটা হচ্ছে পরমাণু সংখ্যা বের করতে হবে। সো আগের সূত্র অ্যাপ্লাই করলাম। তো n = n × n of a, n কি, এই যে মূল সংখ্যা, n of a কি, n of a হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো যদি বসিয়ে ক্যালকুলেট করো, যে মানটি আসবে সেটি হচ্ছে 1.85 × 10⁻19 পরমাণু। তো এরই সাথে, সাথে আমাদের এই যে পুরো ম্যাথটি, এটি আমাদের সলভ করা শেষ। এখন চলো আমরা আরেকটা প্রবলেম সমাধান করি। তো এখানে দেখো ঠিক আগের কোয়েশ্চেনটাই, বাট এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল কোয়েশ্চেন করা হয়েছে, সেটি হচ্ছে ক্রোমিয়াম 3 সালফেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চালনা করলে 2.5 গ্রাম ক্রোমিয়াম 3 তড়িৎদ্বারে জমা হবে, যেইখানে ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 52 বা 52। তো দেখো এখানে কিন্তু মোটামুটি কি দেওয়া আছে, দেখো এখানে ক্রোমিয়াম 3 দিয়ে কি বোঝাচ্ছে, ক্রোমিয়াম 3 দিয়ে বোঝাচ্ছে ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3 এইখানে, অর্থাৎ n এর মান এখানে 3 ইউজ করতে হবে। আর এখানে m এর মান কত, 52। আর i কত, i হচ্ছে এখানে 5 অ্যাম্পিয়ার। আর অন্যদিকে এখানে দেখো w কিন্তু এই ক্ষেত্রে আবার আমাদের দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে 2.5 গ্রাম। বাট এই ক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয়েছে কি, সময়টা কতটুকু লাগবে, কতটুকু সময় ধরে আমাদের চালনা করতে হবে, সময় কতটুকু লাগবে, অর্থাৎ টি এর মান বের করতে হবে। সো এখানে সিম্পলি আমরা কি করব, এই সূত্রটা ইউজ করব, যেখানে টিকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেব। তো এই মানগুলো যদি এখন আমরা বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা আমাদের যে টি এর মান সেটা কিন্তু বের করে ফেলতে পারবো, যেটি এই ক্ষেত্রে এসেছে 2783.65 সেকেন্ড। তো আশা করি এই ম্যাথটিও বুঝতে পেরেছো, যদি আমি অনেক ফাস্ট করে ফেলেছি বা বুঝাইনি, বাট আশা করি এতটুকু তোমরা বুঝে যাবে, কারণ এগুলো আসলে অনেক ইজি কনসেপ্ট। তারপরও যদি না বোঝো তাহলে তো কমেন্ট সেকশন আছেই, সেখানে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারো। তো আমাদের এই যে প্রবলেমগুলো ছিল সেগুলো সমাধান করা শেষ। তো এখন বেসিক্যালি আমরা হচ্ছে আরেকটা প্রবলেম করব, যে প্রবলেমের মাধ্যমে মোটামুটি সৃজনশীল রিলেটেড যত ধরনের সমস্যা আসতে পারে সেগুলো মোটামুটি কাভার হয়ে যাবে। তার বাইরে আসলে সৃজনশীলের কোয়েশ্চেন আসার মতো টপিক নেই। তাই হচ্ছে এইখানে নেক্সটে আমরা হচ্ছে আরেকটা প্রবলেম করব, দেন আমাদের এই সংক্রান্ত প্রবলেমগুলো শেষ হয়ে যাবে। তো ওই প্রবলেমটা সমাধান করার আগে আমি ফর্মুলাগুলো একটু আবার রিকল করিয়ে দিই। দেখো এটা কিন্তু আগের স্লাইডেই যেটা আমরা পড়ে এসেছিলাম, তাই তো? তো এখানে একটু ভালো করে লক্ষ্য করো কোন ফর্মুলাগুলো আমাদের পরবর্তী ম্যাথ করতে লাগবে সেগুলো একটু দেখে নাও। এখন আমি যে প্রবলেমটা সলভ করব সেটার জন্য আমার এই ফর্মুলাটি প্রয়োজন হবে, পাশাপাশি আমার হচ্ছে এই যে ফর্মুলাটি আছে সেটাও হচ্ছে প্রয়োজন হবে। সো এই ২ টা ফর্মুলা আর প্লাস এই ফর্মুলাটাও ইউজ হতে পারে। এই ৩ টা ফর্মুলা হচ্ছে আমার পরবর্তী ম্যাথের জন্য লাগবে। সো এগুলো যেহেতু আমরা অলরেডি ম্যাথ করে এসেছি, বাট এই যে ফর্মুলাটা, নিচের ফর্মুলাটা এটাতে কিন্তু করিনি। এটা হচ্ছে আমার এখন প্রয়োজন হবে। তাই এই ফর্মুলাটা নিয়ে একটু আমি আবার কথা বলছি। সেটি হচ্ছে W এখানে কি ছিল? W ছিল হচ্ছে আমার দ্রবের ভর। W কি ছিল? দ্রবের ভর। S ছিল দ্রবণের ঘনমাত্রা। আর অন্যদিকে M হচ্ছে আণবিক ভর কার? দ্রবের। আর অন্যদিকে V কি? দ্রবণের আয়তন কিসের? লিটার এককে। সো একটু মাথায় রাখবে। আর N = SB সূত্রতে V কি? আয়তন অবশ্যই লিটার এককে, একটু মাথায় রাখবে। তো চলো আমরা এখন আমাদের ম্যাথটা করে ফেলি। তো দেখো এইখানে একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকের যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে, সেখানে একটা দ্রবণ আছে। দ্রবণটি কতটুকু আছে? 1.5 লিটার দ্রবণ আছে এবং তার যে ঘনমাত্রা সেটা হচ্ছে 0.9 মোলার। এবং দ্রবণটি কার? লেড ক্লোরাইডের। অর্থাৎ এখানে আয়তন V = 1.5 লিটার, মোলারিটি বা ঘনমাত্রা S = 0.9 মোলার এবং দ্রবণটা হচ্ছে লেড ক্লোরাইডের।
এবং এখানে তড়িৎ বিশ্লেষণ করার জন্য ব্যাটারির মাধ্যমে ১ মিনিট সময় অর্থাৎ ৬০ সেকেন্ড ধরে ১০ অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন করা হলো। বিদ্যুৎ প্রবাহিত করা হলো। তো এখানে প্রশ্নে যেটি জানতে চেয়েছে সেটি হচ্ছে উক্ত তড়িৎ বিশ্লেষণের শেষে ল্যাড ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তো দেখো এখানে কোয়েশ্চেনটাই কিন্তু একটু কঠিন, তাই না? এখানে বলেছে উক্ত তড়িৎ বিশ্লেষণের শেষে ল্যাড ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তো এখানে আসলে কি করতে বলেছে? একটু দেখো সিম্পলি ভাবো। এখানে শুরুতে এই দ্রবণের ঘনমাত্রা কত? 0.9 মোলার। এতে তো কোনো ডাউট নেই, তাই না? বাট ব্যাপারটি হচ্ছে যখন এইখান থেকে তুমি তড়িৎ বিশ্লেষণ শুরু করবে, তখন এখানে কিন্তু এই তড়িৎদ্বারে গিয়ে ল্যাড জমা হবে। তো এখান থেকে যদি দ্রব গিয়ে তড়িৎদ্বারে গিয়ে জমা হয়ে যায়, তখন কিন্তু দ্রবণের ঘনমাত্রাটা আর 0.9 মোলার থাকবে না। তখন দ্রবণের ঘনমাত্রা আরো কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে দ্রবণটি আছে, দ্রবণ থেকে দ্রব চলে গেছে। কোথায় চলে গেছে? এই যে তড়িৎদ্বারে চলে গেছে। অর্থাৎ এখানে আমার বের করতে যেটি হবে সেটি হচ্ছে এই যে এইখানে কতটুকু দ্রব বা কত গ্রাম দ্রব হচ্ছে এই তড়িৎদ্বারে গিয়ে জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পর এইখানে এই পাত্রে কতটুকু দ্রব আছে এবং সেই দ্রবের জন্য এই যে নতুন দ্রবণ যেটা থাকবে তার ঘনমাত্রা কত হবে। দ্যাটস ইট। যারা প্রশ্নটি বোঝোনি আমি আবারও বলছি, একটু খেয়াল করো। প্রশ্নে কি বলেছে? উক্ত তড়িৎ বিশ্লেষণের শেষে ল্যাড ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের পর এই যে দ্রবণটি আছে সেখানে ঘনমাত্রা কত হবে? একটু খেয়াল করো। তড়িৎ বিশ্লেষণ হলে এখানে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে। কেন হবে একটু খেয়াল করো। আগে 0.9 মোলার লেড ক্লোরাইড ছিল। পরে তড়িৎ বিশ্লেষণের জন্য দেখা যাবে এই যে লেড ক্লোরাইড দ্রবণ থেকে কিছু পরিমাণ দ্রব্য কোথায় যাবে? এই যে ইলেকট্রোড বা তড়িৎদ্বারে চলে যাবে। কিছু পরিমাণ দ্রব্য যদি ইলেকট্রোড বা তড়িৎদ্বারে চলে যায়, এই দ্রবণে দ্রব্য কমে যাবে। দ্রব্য যদি কমে যায় তার ঘনমাত্রা কমে যাবে। অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা যদি কমে যায় তখন এই দ্রবণের ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে কতটুকু হয়েছে সেটাই হচ্ছে মেইনলি বের করতে বলা হয়েছে। তাহলে দেখো ব্যাপারটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কিন্তু খুব ইজিলি করা যাবে। কেন করা যাবে একটু খেয়াল করো। আমরা ১ম এ বের করব এই যে দ্রবণ আছে এই দ্রবণে দ্রব্য কত গ্রাম আছে। এটা বের করে দেন আমরা দেখব কত গ্রাম দ্রব্য এই যে তড়িৎদ্বার আছে সেখানে চলে গেছে। দেন আমরা মাইনাস করব। মাইনাস করার পর আমরা কি পাবো? এখানে অবশিষ্ট যে দ্রবণ আছে সেখানে দ্রব্য কতটুকু আছে এবং সেই দ্রব্যের সাহায্যে আমরা হিসাব করব যে এখানে ঘনমাত্রাটা ঠিক কত আছে। তো এখন একটু জিনিসটা কঠিন মনে হলেও আমরা যখন ম্যাথ করব তখন জিনিসটা ইজি হয়ে যাবে। সো চলো সমাধান করি। তো দেখো এখানে আমার তড়িৎদ্বারে কতটুকু ধাতু অর্থাৎ ল্যাড জমা হয়েছে সেটা কিন্তু আমরা এভাবে বের করব, তাই না? তো এখানে যদি আমরা W এর মানটা বসিয়ে দেই তাহলে এইখানে এই তড়িৎদ্বারে কতটুকু গিয়ে হচ্ছে আমার পদার্থ জমা হয়েছে সেটা বের করে ফেলতে পারবো, তাই না? তো এখানে দেখো ল্যাড যেটি আছে ল্যাডের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে ২০৭.২ এবং I যেটি আছে I কত 10 অ্যাম্পিয়ার। দেখো প্রশ্নে দেয়া আছে এবং T কত ১ মিনিট মানে হচ্ছে ৬০ সেকেন্ড। আর অন্যদিকে N কি? যোজনী। কার যোজনী? ল্যাডের। ল্যাডের যোজনী ২ তাই ২ বসালাম। F কি? ফ্যারাডে। ফ্যারাডে কত? ১ ফ্যারাডের মান হচ্ছে ৯৬৫০০ তাই এটা বসালাম। তো এটি ক্যালকুলেট করলে তোমরা কি পাবে? 0.644 গ্রাম। তো এখন দেখো এই যে মানটি পেয়েছো এটি কি পেয়েছো? এই যে এই দ্রবণ থেকে কতটুকু দ্রব গিয়ে তড়িৎদ্বারে গিয়ে জমা হয়েছে। অর্থাৎ এখানে দ্রবণ থেকে কতটুকু দ্রব হারিয়ে গেছে বা কমে গেছে সেটা আমরা পেয়েছি। সেটা কিসের পরিমাণ? সেটা হচ্ছে যতটুকু জমা হয়েছে ততটুকুই হচ্ছে আমার এই যে দ্রবণ থেকে হচ্ছে ততটুকু দ্রব হারিয়ে গেছে বা কমে গেছে। তো দ্রবণ থেকে দ্রব কতটুকু কমলো? 0.644 গ্রাম। তো এখন ধরো এই যে শুরুতে এইখানে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ যখন শুরু হয়নি তখন এইখানে কত গ্রাম দ্রব্য ছিল সেটা তুমি বের করবে। তো সেটা বের করার জন্য আমরা W = SMB সূত্রটি ব্যবহার করব। এখানে কার কি পরিচয়? আমরা আগে থেকেই পড়ে এসেছি। সো এখানে S যেটি আছে ঘনমাত্রা যেটি হচ্ছে 0.9 মোলার লিখলাম। V কত? V হচ্ছে তোমার আয়তন যেটা হচ্ছে 1.5 লিটার তাও লিখলাম। আর M কি? M হচ্ছে ল্যাডের পারমাণবিক ভর যেটা হচ্ছে ২০৭.২ এখানে একটু একটা দশমিক বেশি চলে এসেছে। এটা হবে ২০৭.২ কেমন? তো এখান থেকে যদি তোমরা হিসাব করো যে অ্যান্সারটি পাবে সেটি আসবে ২৭৯.৭ গ্রাম। তো একটু খেয়াল করো এই যে পরিমাণটি এসেছে এটা কখন? এটা হচ্ছে যখন তড়িৎ বিশ্লেষণ শুরুই হয়নি তখন এখানে কতটুকু দ্রব্য ছিল। তাই তো? অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের শুরুতে এখানে দ্রব্য ছিল 279.7 গ্রাম। আর তড়িৎ বিশ্লেষণ শুরু হওয়ার পর অর্থাৎ যখন শেষ হয়ে গেছে তড়িৎ বিশ্লেষণ তখন কতটুকু দ্রব্য এখানে হারিয়েছে? 0.644 গ্রাম। অর্থাৎ যতটুকু জমা হয়েছে ততটুকুই কিন্তু দ্রবণ থেকে আমার দ্রব্য হারিয়ে গেছে। তো একটু খেয়াল করো তাহলে শুরু থেকে যতটুকু দ্রবণ হারিয়ে গেছে সেটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো দ্রবণে অবশিষ্ট ল্যাড ক্লোরাইডের পরিমাণ। সো এখানে কি করব? শুরু মাইনাস জমা বা কতটুকু হারিয়ে গেছে, তাই না? তো এই মানগুলো যদি বসাই এখানে দেখো শুরুতে কত ছিল? 279.7 গ্রাম এবং জমা কতটুকু হয়েছে? এতটুকু বসালাম। তো বসালে আমাদের অ্যান্সার কত আসবে?
279.07 গ্রাম। অর্থাৎ দ্রবণে যখন তড়িৎ বিশ্লেষণ হয়ে গেছে তখন সেখানে কতটুকু দ্রব অবশিষ্ট রয়েছিল? ছিল 279.07 গ্রাম। কেমন? তো এখন চাইলে কিন্তু আমরা এখান থেকে ঘনমাত্রাটা বের করে ফেলতে পারি যে তড়িৎ বিশ্লেষণের শেষে কতটুকু এখানে ঘনমাত্রা ছিল। তো সেটার জন্য আমরা এই সূত্রটি ইউজ করব। এই সূত্রটি কোত্থেকে এসেছে? দেখো এখান থেকে এসেছে। W = SMB না? তো তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে হচ্ছে সিম্পলি শুধুমাত্র H টাকে একপাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দাও। তাহলেই তো লিখতে পারবে হচ্ছে W/MB, তাই তো? সো W/MB। তো এইখানে W কত? দেখো W পেয়েছি 279.07 গ্রাম। সো বসালাম। M কি? M হচ্ছে পারমাণবিক ভর যেটা হচ্ছে 207.2 আর V কি? আয়তন যেটা হচ্ছে 1.5 লিটার। সো এগুলো বসিয়ে ক্যালকুলেট করলে তোমরা যে মান পাবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ উক্ত তড়িৎ বিশ্লেষণের শেষে ইলেকট্রোলাইট দ্রবণের ঘনমাত্রা কত? যেটি আমাদের এই ক্ষেত্রে এসেছে 0.89 মোলার। তো এরই সাথে, সাথে আমাদের এই প্রবলেমটাও সমাধান করা শেষ। তো এখন আমরা ফাইনালি আমাদের লাস্ট একটা কনসেপ্ট পড়ব, যেটা সাধারণত এমসিকিউতে অথবা ২ নাম্বারের জন্য হচ্ছে আমাদের এইচএসসিতে এসে থাকে। তাই একটু কম নাম্বার হলেও জিনিসটাকে একটু মনোযোগ সহকারে দেখে নাও। কারণ এই কনসেপ্টটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হতে পারে এটা আগেরগুলো থেকে কম গুরুত্বপূর্ণ, বাট এটার গুরুত্ব হচ্ছে কম না। তাই হচ্ছে একটু দেখে নাও। কনসেপ্টটা হচ্ছে এরকম যে কোনো ধাতু ১ মোল ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হতে চার্জ প্রয়োজন ১ ফ্যারাডে। আর ১ ফ্যারাডে সমান কত? ৯৬,৫০০ কুলম্ব। সো একটু খেয়াল করো কি বলেছি, একটু খেয়াল করো। আমরা জানি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে গিয়ে কি হয়? বিজারণ হয়। বিজারণ হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা, তাই না? তো একটু খেয়াল করো, কোনো একটা ধাতু ১ মোল যদি ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে, সেটা করতে চার্জ লাগবে হচ্ছে 1 ফ্যারাডে বা ৯৬,৫০০ কুলম্ব। কিরকম ব্যাপারটা একটু খেয়াল করো। ধরো এখানে সোডিয়াম কি করলো? সোডিয়াম ধরো ১ মোল ইলেকট্রনকে ক্যাথোডে গ্রহণ করবে, গ্রহণ করে সে সোডিয়াম পরমাণুতে কনভার্ট হয়ে গেছে। তাহলে ১ মোল ইলেকট্রন গ্রহণ করতে কতটুকু চার্জ লাগে? এই যে ১ ফ্যারাডে বা ৯৬,৫০০ কুলম্ব। তো এটাই আসলে আমি বোঝাতে চাচ্ছিলাম। আর অন্যদিকে ধরো তুমি হচ্ছে ম্যাগনেসিয়ামকে তুমি জমা করবে ক্যাথোডে। সো ম্যাগনেসিয়াম 2+ থেকে তোমার ম্যাগনেসিয়ামে যেতে হবে। তাহলে তোমার কয় মোল ইলেকট্রন লাগবে? দেখো ম্যাগনেসিয়ামে যেহেতু +2, তার জন্য ২ টা ইলেকট্রন লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে তোমার চার্জ কত লাগবে? 2 ফ্যারাডে। অর্থাৎ এখানে ৯৬,৫০০ সাথে ২ গুণ করতে হবে। আবার সিমিলার ওয়েতে তুমি যদি অ্যালুমিনিয়াম +3 কে তুমি যদি ক্যাথোডে জমা করতে চাও, তার তো ৩ টা ইলেকট্রন প্রয়োজন। কারণ তার যোজনী এখানে 3 দেখতে পাচ্ছ। তো ৩ টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে তখন সে অ্যালুমিনিয়ামে কনভার্ট হবে। তাহলে চার্জ কতটুকু লাগবে তোমরাই বলো? অবশ্যই ৩ ফ্যারাডে, তাই না? আর ১ ফ্যারাডে মানে কত? ৯৬,৫০০। তাহলে ৩ ফ্যারাডে মানে কত? ৩ × ৯৬,৫০০। দ্যাটস ইট। এটাই কনসেপ্ট। তার মানে সামারি হিসেবে দেখতে পাচ্ছ, সোডিয়াম তার যেহেতু যোজনী ১, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাতে করে চার্জ কত লাগবে? ১ ফ্যারাডে। ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু ২, সে ২ টা ইলেকট্রন গ্রহণ করবে, তাতে চার্জ লাগবে হচ্ছে ২ ফ্যারাডে। অন্যদিকে অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়ামের যেহেতু ৩, তার যোজনী, তার কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? ৩ টা। ৩ টা ইলেকট্রনের জন্য কতটুকু চার্জ লাগবে? ৩ ফ্যারাডে। তার মানে আমরা কি সংক্ষেপে বলতে পারি না? যোজনী যত, তাকে ক্যাথোডে জমা করতে ঠিক তত ফ্যারাডে চার্জ লাগে। দেখো অ্যালুমিনিয়ামের 3, তাই 3 ফ্যারাডে লেগেছে। ম্যাগনেসিয়ামের 2, তাই 2 ফ্যারাডে লেগেছে। সোডিয়ামের 1, তাই 1 ফ্যারাডে লেগেছে। তার মানে আমরা সামারি হিসেবে একটা নতুন কনসেপ্ট শিখলাম আজকে, সেটি হচ্ছে ধাতুর যোজনী যত, তার ১ মোলকে তড়িৎদ্বারে জমা করতে তত ফ্যারাডে চার্জ প্রয়োজন হবে। একটু খেয়াল করো। ধাতুর যোজনী যত, তার ১ মোলকে তড়িৎদ্বারে জমা করতে তত ফ্যারাডে চার্জ প্রয়োজন হবে। এটা একটু মাথায় রাখবে। সো এটাকে আমরা একটু নেক্সট স্লাইডে নিয়ে যাচ্ছি একটা প্রশ্ন সমাধান করতে। যেটি হতে যাচ্ছে আমাদের এই ক্লাস লেকচারের লাস্ট প্রবলেম। তো কনসেপ্টটা কি? ধাতুর যোজনী যত, তার ১ মোলকে তড়িৎদ্বারে জমা করতে ঠিক তত ফ্যারাডে চার্জ প্রয়োজন হবে। তো একটু খেয়াল করো, এখানে ধরো 0.5 মোল, প্রশ্নে বলা আছে 0.5 মোল গোল্ডকে ক্যাথোডে জমা করতে কতটুকু চার্জের প্রয়োজন হবে। তো এটাকে আমরা এখন একটু সমাধান করি। তো দেখো এখানে গোল্ডের যে চার্জ সেটি হচ্ছে +3 হিসেবে থাকে, বা গোল্ডের যোজনী ৩। তো সে কি করবে? ৩ মোল ইলেকট্রন গ্রহণ করে সে গোল্ডে বা পরমাণুতে কনভার্ট হয়ে যাবে। তো দেখো তাহলে তোমার ১ মোলকে, তার ১ মোলকে ক্যাথোডে জমা করতে তোমার কত ফ্যারাডে চার্জ লাগবে? ৩ ফ্যারাডে, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি আমার অ্যান্সার হচ্ছে ১ মোল গোল্ডকে ক্যাথোডে জমা করতে ৩ ফ্যারাডে লাগে। বাট আমার কোয়েশ্চেনে কি ১ মোল জানতে চাওয়া হয়েছে? না, কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে 0.5 মোলের জন্য। আমি কি পেলাম? গোল্ডের ১ মোলকে ক্যাথোডে জমা করতে আমার চার্জ লাগে 3 ফ্যারাডে, বাট কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে 0.5 মোলের জন্য। তাই আমি ঐকিক নিয়ম করে বের করব যে 0.5 মোলকে ক্যাথোডে জমা করতে চার্জ কতটুকু লাগে। তো ঐকিক নিয়ম করলে এটি আসবে 3 ফ্যারাড ইন্টু 0.5। সো যেটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার আসবে 1.5 ফ্যারাডে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত? 0.5 মোল গোল্ডকে ক্যাথোডে জমা করতে আমার চার্জ কতটুকু লাগবে? 1.5 ফ্যারাডে।
তো এরই সাথে, সাথে আমাদের এই প্রবলেমটা শেষ হয়ে গেল। এখন দেখো যদি তোমাকে অ্যান্সারটা ফ্যারাডে তুমি না রেখে তুমি যদি চাও কুলম্বে রাখতে, তুমি কিন্তু কুলম্বেও রাখতে পারবে। তুমি কি করবে? এই যে ফ্যারাডেতে যত এসেছে তার সাথে ৯৬,৫০০ গুণ করে দাও, তাহলেই যে অ্যান্সারটি আসবে সেটি কিন্তু কুলম্বে। তো আশা করি আজকের এই পুরো ক্লাস লেকচারটি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।